হ্যাঁ আমরা 3.6 এর বেসিক স্টার্ট করলাম আজকে দুইটা ক্লাস লাগবে আজকে ফার্স্ট ক্লাস বেসিক আজকে ফার্স্ট ক্লাস তো 3.6 আমাদের এত কঠিন কোনো বেসিক না এত আহামরি কোনো বেসিকও নাই সর্বপ্রথম যে বেসিকটা স্টার্ট করব বা বইও স্টার্ট করছে সেটা হচ্ছে দুটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয় দুটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয় এখন এটার উপরে যদি কথা বলি কিছুক্ষণ কথা বলবো আপনারা শুনেন আপনারা আপনাদের হয়তো জানতেন না বা জানেন বা মানে অজানা ভাবেই করে ফেলছেন এটা নির্ণয়টা জি স্যার সেটা কি রকম আমরা ছোটবেলায় দেখবা কিছু রেখার সমাধান করছিলাম দুইটা সমীকরণ দেয়া থাকছে সমীকরণ সমাধান করছি জি স্যার আপনারা হয়তো জানতেন না যে এই সমীকরণগুলো সরল রেখার সমীকরণ বা এই সমীকরণগুলো বৃত্তের সমীকরণ বা উপবৃত্তের বা যে কোনো আমাদের জ্যামিতিক রূপের কোন একটা সমীকরণ আপনারা জানতেন না কিন্তু আপনারা সমাধান করে কি করতেন একটা সমাধান মান বের করতেন x এর আর y এর তো এই যে সমাধান করতে এই সমাধান করার কিন্তু অনেকগুলো পদ্ধতি আপনারা শিখছেন সর্বপ্রথম আমি একটু চিত্রটা যদি দেখাই যে এরকম একটা রেখা এরকম একটা রেখা এদের মধ্যে কমন বিন্দু কোনটা এটাই না এটাকে আমরা ছেদবিন্দু বলতে পারি এটাকে আমরা সাধারণ বিন্দু বলতে পারি আবার এটাকে আমরা সমাধান বিন্দু বলতে পারি যার মানে কি এটা মানে কিন্তু আসলে মূলত কাকে বোঝানো হচ্ছে x y এখন ধরো এটা যদি একটা রেখা a1x b1y c1 0 আর এটা যদি একটা রেখা a2x b2y c2 0 হয় তাহলে এই দুইটা রেখার একটাই কমন পয়েন্ট যে পয়েন্টটা ওর জন্য যা ওর জন্য যা এখন ওদের এই কমন পয়েন্টের বিন্দুটা কি x এবং y এর আমরা মানটা বের করব সেটাই হচ্ছে আমাদের এই ছেদবিন্দু নির্ণয় এখন এই কমন পয়েন্ট নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আমরা শিখছি আমি যদি এক নম্বরে বলি সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি শিখছিলাম রাইট কি না তার মানে তোমরা কিন্তু পরীক্ষার হলে যদি বলে দুইটা সরলরেখা দিয়ে এদের ছেদবিন্দু নির্ণয় করো তোমরা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে x আর y এর মান নির্ণয় করলে হয়ে যাবে 100% হবে প্রতিস্থাপন পদ্ধতি দ্বিতীয় আমরা যেটা শিখছি প্রতিস্থাপন পদ্ধতিটা কি ছিল যে আমরা কোন একটা রেখা বা কোন একটা সমীকরণের x কে বা y কে রেখে বাকিটা অপর পাশে নিয়ে যেতাম এবার ওই মানটাকে অপর সমীকরণে বসায় একটা মান বের করতাম সেটাকে আবার দ্বিতীয় যে সমীকরণটা পাইছিলাম সেখানে বসাই বা তৃতীয় এরকম পদ্ধতি ছিল আর অপনয়ন পদ্ধতিটা কি ছিল মনে পড়ে হ্যাঁ স্যার অপনয়ন পদ্ধতি হচ্ছে যে দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটাকে সমান করার চেষ্টা করতাম হয় y কে না হয় x কে যদি চিহ্ন দুইটা সেম থাকতো তাহলে বিয়োগ করতাম আর যদি বিপরীত থাকতো তাহলে যোগ করে আমরা একজনকে বাদ দিয়ে অপরজনের মান বের করতাম জি স্যার তো অপনয়ন পদ্ধতির পরে তোমরা দেখো চিত্র আমি তোমাদেরকে যেটা এই ফার্স্ট ইয়ারে ওঠার পরে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক শিখেছি মনে পড়ে ক্রেমারের পদ্ধতিতে নির্ণায়ক সেখান থেকে x y বের করা শিখছো তোমরা নির্ণায়কের পরে তোমরা কিন্তু 9 10 এ আরো একটা পদ্ধতি শিখছো বজ্রগুণন পদ্ধতি ওকে তো এরকম কিন্তু এটা হচ্ছে মেইন চারটা পদ্ধতি এই চারটা যে কোনো একটা ব্যবহার করেই কিন্তু এই ছেদবিন্দু নির্ণয় করা যায় কিন্তু স্যার আমি আপনাদেরকে এখন যে বিন্দুটার শর্টকাট পদ্ধতিটা বের করে দেব সেটা আপনারা সিকিউ তো ব্যবহার করতে পারবেন এমসিকিউ তো ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা সিকিউ তো এটা ব্যবহার করার অভ্যাস করেন কেন কারণ তাহলে আপনারা স্পিড বাড়বে আর পরীক্ষার হলে এমসিকিউ তে খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবেন কথা বুঝতে পারছেন সিকিউ তে আপনারা এখানকার যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন কিন্তু এমসিকিউর ক্ষেত্রে অঙ্কটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু এগুলো করতে গিয়ে সময় বেশি চলে যাবে নাম্বার 1 নাম্বার 2 আপনার খাতায় যদি লিখতে না পারেন তাহলে আপনার মাথার কোনো না কোনো একদিক দিয়ে প্যাচ লাগে অঙ্ক ভুল হয়ে যেতে পারে কারণ আমাদের এমসিকিউ সময় তো অত অর্ডার পেপারস দিতে না তো সেই জন্য আমাদের একটা শর্টকাট সূত্র বের করা লাগবে কারণ ইন্টারমিডিয়েটে ছেদবিন্দু নামক ওয়ার্ডটা বারবার করে পাবেন সেটা বিন্দুতেও পাবেন সেটা সরলরেখাতেও পাবেন তাহলে আমরা এখন ছেদবিন্দু বের করা শিখবো তা আমি ধরি দুটো সরলরেখা আমাকে দেওয়া হলো কি রকম যে ধরি একটা সরলরেখা হচ্ছে a1x তারপরে হচ্ছে b1y তারপর c1 0 আরেকটা হচ্ছে a2x b2y c2 0 এটাকে যদি 1 নং বলি এটাকে যদি 2 নং বলি এই শর্টকাট পদ্ধতিটা বের করার জন্য আমি বজ্রগুণনের সহায়তা দেব ঠিক আছে তাহলে আমরা 1 ও 2 নং এ বজ্রগুণন সূত্র প্রয়োগ করে পাই
1 ও 2 নঙ্গে বজ্রগুণন সূত্র প্রয়োগ করে পাই। তা আমরা যদি বজ্রগুণন সূত্র প্রয়োগ করি তাহলে সূত্রটার নিয়মটা কি দেখো, এভাবে তোমরা চলরাশিগুলো লিখে ফেলবে x y, আর আরেকটা হচ্ছে ধ্রুবকের জায়গায় সর্বদা কি লিখবা 1, সবসময় ধ্রুবকের জায়গায় 1। তো স্যার বজ্রগুণনের নিয়মটা হচ্ছে কি, উপর থেকে নিচে নামবেন শেষ একটা পার্ট, নিচ থেকে উপরে উঠবেন আর নিচে নামবেন দ্বিতীয় পার্ট, আবার এটা হচ্ছে এইভাবে। এভাবে যখন নামবেন দ্বিতীয়বার ওঠার সময় একটা মাইনাস থাকবে, সেম একই রকম ভাবে এভাবে করার পর দ্বিতীয়বার নামার সময় একটা মাইনাস, আবার এভাবে নামবেন দ্বিতীয়বার ওঠার সময় একটা মাইনাস। এটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আপনারা যদি এখানে আগে একটা মাইনাস দিয়ে দেন তাহলে এই জিনিসটা উল্টে যাবে, তার মানে সেম এটার মতো হয়ে যাবে। ওকে, তো যাই হোক আমরা এখন x নিয়ে যখন কথা বলবো তখন x এর পার্ট বাদ, ধ্রুবকগুলো গুণ করলে এটা কি হয় স্যার b1 c2 b2 c1। ওকে, এবার যখন y এর কথা বলবো y এর পার্ট বাদ, তাহলে নিচ থেকে উপরে যদি যাই তাহলে আমরা এইভাবে লিখবো c1 a2 c2 a1। বুঝা গেছে? আর 1 মানে ধ্রুবক, ধ্রুবকের কথা যখন বলবো তখন ধ্রুবকের পার্টটাকে বাদ দিয়ে দিব, তাহলে a1 এর সাথে b2 গুণ হবে, তাহলে a1 b2 a2 b1। তাহলে স্যার এখন কি আসে, বা x divided by b1 c2 b2 c1 is equal to 1 by a1 b2 a2 b1, বা x is equal to পেয়ে গেলাম আমাদের x এরটা b1 c2 b2 c1 a1 b2 a2 b1, এটা হচ্ছে x। অনুরূপভাবে এবং y এরটাতে যদি যাই a1 b2 a2 b1, বা শুধু y is equal to c1 a2 c2 a1 a1 b2 a2 b1। এটাই হচ্ছে আমাদের এই যে x আর এই যে y বের করার শর্টকাট। ঠিক আছে, তো এবার আপনারা তুলে ফেলেন সুন্দর করে। ওকে, ঠিক আছে, আমরা দুষ্টামি করলাম, এখন আবার আমরা নেক্সট পার্টে যাব। স্যার আমি এখন আরেকটা কাজ করি, এই দুইটা আপনারা দেখবেন 3.6 এ অনেকগুলো অঙ্কে এই কথাটা বলে, দুটি রেখা দেয়, বলে এদের ছেদবিন্দু দিয়ে যায় এরূপ রেখা সমীকরণ নির্ণয় করুন। এরকম একটা কথা প্রায় বলবে, নাম্বার 1। নাম্বার 2 আরো একটা কথা শুনতে পাবেন যে তিনটি রেখা সমবিন্দু হলে কোন একটা অজানা মান থাকে সেটা বের করতে বলে, বলে যে রেখা তিনটি যদি সমবিন্দু হয় ওটার মান নির্ণয় করো, এরকম কথা আসে। বা এভাবেও বলে তিনটা রেখা দিয়ে বলে যে প্রমাণ করো যে রেখা তিনটি সমবিন্দু। তো এই যে সার্বিক যে কথাগুলো বললাম এগুলোর একটা অ্যানসার কি রকম হবে, তো কথাটার মূল ব্যাপারটা কি যে তিনটা রেখা সমবিন্দু মানে কি, এই যে এদের ছেদবিন্দুটা একই বিন্দু দিয়ে যায়, মানে এরা মূলত রেখা তিনটাই একটা কমন বিন্দু দিয়ে যায়। এখন এই জিনিসটাকে থেকে আমরা একটা সূত্র বের করতে পারবো, এই জিনিসটাকে ব্যবহার করে আমাদের একটা সূত্র ডেভেলপ হবে এবং অনেক কাজে আসবে সেই সূত্রটা। তো এবার দ্বিতীয় হেডলাইন হবে তিনটি সরল রেখা সমবিন্দু হওয়ার শর্ত। প্লিজ, তিনটি সরল রেখা সমবিন্দু হওয়ার শর্ত। তিনটি সরল রেখা কি হওয়ার শর্ত? সমবিন্দু হওয়ার শর্ত। তো স্যার এই হেডলাইনের পরে আমি এখন দেখাবো, কিন্তু তার আগে একটা কথা বলবো যে আপনারা এটা কিন্তু মুখস্থ না করে একটা কনসেপ্ট ফলো করেও কিন্তু আপনারা সূত্রটা মাথায় রাখতে পারেন। সেই কনসেপ্টটা একটু বলি, মনে রাখবেন সব সময়। আপনাকে যখন x এর মান বের করতে হবে তখন আপনি সমীকরণের x এর পার্টটা বাদ দিয়ে দেন, মানে আপনি মাথায় রাখবেন এই তিনটা জিনিস a b c। আপনাকে যখন x এর কথা বলা হবে তখন আপনি a এর কথা ভুলে যান। b আর c জিনিসটা একটু খেয়াল করেন, b আর c মানে 1 থেকে শুরু হবে, আর যখন 1 এর সাথে সবসময় আসবে অপর জোড়ে 2। তাহলে আমি লিখি, দেখেন আপনারা মিলান, BC a যখন x এর কথা বলতেছি a বাদ, তাহলে B1 আর c এর আসবে C2 মাইনাস B2 C1। আর যখন y এর কথা বলবে তখন B চলে যাবে, a আসবে, তার মানে c এর পরে a। জি স্যার, তাহলে জিনিসটা আসবে C1 A2 মাইনাস C2 A1। আর নিচে কি হবে? নিচে সবসময় হবে a আর b, তাহলে a আর b মানে A1 B2 মাইনাস A2 B1। এখানে A1 B2 মাইনাস A2 B1। দেখেন তো আমি যা লিখছি তা আছে কিনা? জি স্যার। তাহলে মনে রাখার কনসেপ্ট হচ্ছে এইটা, যখন আপনি x বলবেন তখন a বাদ, যখন আপনি y বলবেন তখন b বাদ। কনসেপ্ট বুঝা গেছে? তাহলে এভাবে করে আপনারা মনে রাখেন। বুঝতে পারছি। তো স্যার তাহলে আমরা এখন
তিনটা রেখার সমবিন্দু হওয়ার শর্তটা নিয়ে কথা বলবো। তো তিনটি রেখার সমবিন্দু হওয়ার শর্তটাকে খুব সংক্ষেপে দেখাবো, বেশি বড় করে লাভ নাই, মানে এই বজ্রগুণন পার্টটা দেখাইতে চাচ্ছি না। তো বজ্রগুণন যদি আমরা না দেখাইতে চাই তাহলে আপনাদেরকে ডিরেক্ট বলতে হবে। তো আমি আরো একটা সরল রেখা অ্যাড করব। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে তিনটি সরল রেখা সম বিন্দু হওয়ার শর্ত। তো স্যার আমি আরেকটা রেখা অ্যাড করে ফেলতেছি, a3x b3y c3 0 1 2 3। ওকে ফাইন। এখন স্যার আমি যদি বলি এই রেখাটা এদের ছেদবিন্দু দিয়ে গেছে, যা একই কথা। এখন আমি যদি বলি 1 আর 3 নংয়ের ছেদবিন্দু দিয়ে 2 নং গেছে, সেম কথা। আমি যদি বলি 1 আর 2 নংয়ের ছেদবিন্দু দিয়ে 3 নং গেছে, একই কথা না? একই কথা। তবে তোমাদেরকে আমি এই দুইটা দিয়ে যদি এখন বলি x আর y বলো তোমরা কিন্তু দ্রুত বলে ফেলতে পারবা। তাই একটু ট্রিক্স খাটায় আমি 2 আর 3 দিয়ে বলি। দেখে আমাকে বলো তোমরা 2 ও 3 নংয়ের ছেদবিন্দুটা বলো। স্যার x 3 নংয়ের ছেদবিন্দু হলো, দেখি বলতে পারো কিনা? স্যার আগে নিচেরটা লিখি, নিচেরটা লিখলে বলেন। b2c3 a2b3 a2b3 গুড minus a3b2 গুড আর উপরে হলো স্যার b2c3 minus b2c3 minus b3c2 গুড y বলো। স্যার নিচেরটা আগে নিচেরটা সেম a2 b3 minus a3 b2 বলো। আর স্যার c2a3 c2 a3 গুড c3a2 ভেরি গুড পারফেক্ট 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 শাবাশ, এই যে পারলেন, হয়ে গেছে অলরেডি। তো এখন স্যার এই বিন্দুটা মানে কি? এই বিন্দুটার কথা বলতেছি না? এখন তৃতীয় যে রেখাটা মানে 1 নং, সেও কি এই বিন্দু দিয়েই যাচ্ছে? তো আমি আপনাদেরকে কি বলছিলাম যে কোনো একটা রেখা যখন একটা বিন্দু দিয়ে যায় তখন ওই রেখার x এবং y যায় কি বিন্দুর x আর y এর মান বসে যায়, মনে আছে? যেমন তোমাদেরকে পড়াইছিলাম যে ধরো 2x 4k 3 যদি 0 হয়, এটা যদি একটা রেখা হয় আর সে যদি 2, 4 বিন্দু দিয়ে যায় তাহলে এই 2টা কার জায়গায় বসে? x এর জায়গায়, আর 4টা y এর জায়গায়। তো y তো নাই এখানে, তাহলে আমাদের অজানা কে আমরা বের করে ফেলতে পারবো। ব্যাপারটা কি এরকম না? মনে আছে তো সবার? তাহলে এইরকমই এখন আমাদের 1 নং রেখা কি এই বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা লিখি যে 1 নং রেখা উক্ত বিন্দু দিয়ে যায়। যদি যায় তাহলে কি আসবে? স্যার a1 * x এর জায়গায় মানটা বসা দিচ্ছি, এই যে x এর জায়গায় x এর মান বসাচ্ছি, তাহলে কি আসে? b2c3 - b3c2 a2b3 - a3b2 প্লাস b1 c2 a3 - c3 a2 a2b3 - a3b2 প্লাস c1 = 0। এখন স্যার আমরা এটাকে কি করতে পারি বলেন তো? লসাগু। যদি লসাগু করি তাহলে a2 b3 - a3 b2 এখানে আসে a1 * b2 c3 b3 c2 প্লাস b1 * c2 a3 c3 a2 প্লাস c1 * a2 b3 - a3 b2 = 0। এটা কি এই পাশে গুণ হয়ে 0 হয়ে যাবে না? তাহলে নেক্সট কি আসতেছে? নেক্সট আসতেছে স্যার একবার a1 b2 c3 - b3 c2। এখানে আমি একটা কাজ করতেছি, কিছুক্ষণ পর বুঝতে পারবা কেন করলাম। আমি একটা মাইনাস কমন নিলে b1 মাইনাস কমন নিলে এটা আগে এটা পরে চলে যায়, তার মানে কি আসে? c3 a2 - c2 a3 প্লাস c1 a2 b3 - a3 b2 = 0। আচ্ছা এটাকে আমি এখন যদি এভাবে লিখি দেখেন a1 b1 দেখেন তো, যখন আমি a1 নিব, a1 মানে এই কলাম বাদ এই সারি বাদ,
B2C3 মাইনাস B3C2 আসছে? জি স্যার যখন আমি দ্বিতীয়টা নিব মাঝখানে মাইনাস আসতে হবে, নির্ণায়ক আমি শিখাইছি তোমাদেরকে ম্যাট্রিক্সে। তাহলে এখানে মাইনাস B1 নিলে এটা বাদ A2C3 আসছে, A2C3 মাইনাস A3C2 আসছে। তার মানে এই লাইনটাকে কি আমি নির্ণায়ক বলতে পারি? জি স্যার আপনাদের কিন্তু আসলে এই ধরনের প্রমাণ দিয়ে পরীক্ষার হলে অঙ্কটা করতে হবে না। আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোশ্চেনে এই ধরনের কনসেপ্ট দিয়ে একটা হিন্টস দিবে যে রেখা তিনটে সমরেখা হইলে অজানা একটা মান থাকবে ওটা বের করো, অথবা দুইটা রেখা ছেদবিন্দুগামী রেখা সমীকরণ বের করো, এই ধরনের নানান কথা বলবে। তো আমাদের মাথায় রাখতে হবে যে তিনটা সরল রেখা যদি সমবিন্দু হয়, তিনটা সরলরেখা যদি কি হয় সমবিন্দু হয়, তবে সেই ক্ষেত্রে তাদের দ্বারা যে গঠিত তাদের যে ধ্রুবক মানগুলো কি মান ধ্রুবক মান a1 b1 a2 b2 a3 b3 c1 c2 c3 এই ধ্রুবক মানগুলোকে ব্যবহার করে যে নির্ণয় পাওয়া যাবে সেটার অ্যানসার কি হবে সর্বদা 0 হবে। কখন? যখন তারা তিনজনই কি একটা সমবিন্দুতে থাকবে। মনে থাকবে? তাহলে আপনাদের সূত্র হিসেবে এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, তুলে ফেলেন, ছবি তুলে ফেলেন আপনারা। স্যার এইটাই শর্ত আর কোনো শর্ত নেই তিনটা না, আর স্যার আরেকটা করতে পারি। হ্যাঁ তিনটে একই ওই যে বিন্দু স্যার এটা না করে ওই মানটাই ডিরেক্ট যদি স্যার আমরা আবার বসাই তাতে 0 সিদ্ধ করলে ওটা আপনি তো যখন অঙ্ক করবেন, আপনার অঙ্ক করলে তো আপনার ডাটা থাকবে, তখন তো আরো সহজ আরো নানান ভাবে আপনি করতে পারেন। বাট এই সূত্রটা আপনার অনেকগুলো কাজে আসবে, যার জন্য আমি ডেভেলপ এটা কি করছি। আবার শর্তগুলি কি রকম নরমাল মেথড আমরা অঙ্কে যাব তো, অলরেডি বলছি যে তিনটা রেখা দিবে, যার মধ্যে মনে করে একটা এরকম অজানা কে দিয়ে দিবে বা কিছু একটা দিবে, বলবে যে রেখা তিনটি সমরেখা হলে সমবিন্দু হলে কে এর মান নির্ণয় করো, এরকম আমরা ভাবে জানি একটা সমান সমান 0 বুঝবো? জি জি বাইরে আচ্ছা আচ্ছা আর ডিরেক্ট ওকে, এবার আসেন এই চ্যাপ্টারের হট ফর্মুলা যেটা সেটা নিয়ে স্টাডি করব। আজকে পুরোটা শেষ করব না, হট ফর্মুলাটা নিয়ে কাজ করবে। এবার এই চ্যাপ্টারের মেইন যে ফর্মুলাটা শুরু করব। জি স্যার স্যার একটা রেঞ্জ হেডলাইন দেওয়ার পর আর কিছু লিখবেন না। এটার জন্য আমি যেটা করতেছি সেটা একটু দেখেন। মনে করেন এটা x, আচ্ছা আমি একটা সরল রেখা এই দিক থেকে টানলাম, এটা এক নং সরল রেখা। এই রেখাটা এরকম, মনে করেন a1x b1y c1 0। ওকে, ওকে আমি আরেকটা সরল রেখা মনে করেন এই সাইড থেকে টানলাম, এই রেখাটা হচ্ছে a2x b2y c2 0। ওকে, যেখানে এরা ছেদ করছে সেখানে এই বিন্দুটাকে নাম দিলাম a, এই বিন্দুটাকে মনে করো নাম দিলাম b, এই বিন্দুটাকে মনে করো নাম দিলাম c, আর এই যে উপরের দিকে এখানে একটা নাম দিলাম মনে করো e, আর এটাকে নাম দিলাম d। ওকে, এখন দেখো তোমরা এই যে অক্ষগুলোর কথা বাদ দাও, নরমালি যদি চিন্তা করো আমি এইখানে একটা রেখা টানলাম আর এইখান থেকে একটা রেখা টানলাম, তাহলে কি এখানে ওদের একটা কোণ তৈরি হয় সূক্ষ্মকোণ, আবার এদিক থেকে একটা যদি চিন্তা করি এই ধরনের একটা কোণ তৈরি হয় কি স্থূলকোণ। তার মানে আমার দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত যে কোণ সেটা কয় ধরনের হতে পারে? দুই ধরনের। একটা হচ্ছে সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে কি স্থূলকোণ। আমি আজকে শুধু সূক্ষ্মকোণের পার্টটাই দেখাবো, স্থূলকোণ কিছুই না, জাস্ট মাইনাস অ্যাড হয়। এই তো এখন এই যে অংশটা এখানে
এই রেখাটার যেটা এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিক অনেকেই কোশ্চেন করে স্যার এই পাশটা হচ্ছে x এর পজিটিভ এই পাশটা হচ্ছে x এর নেগেটিভ তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা পজিটিভ বলতে পারি কিন্তু এই অ্যাঙ্গেলটা কেমনে পজিটিভ হয় আমাকে অনেকে প্রশ্ন করেছে আজকেই করছে তো সেটার একটা কথা বলি আমরা যখন কোণ নিয়ে কথা বলি সেই কোণ কিন্তু ধনাত্মক দিক আর ঋণাত্মক দিক বুঝি ঘড়ি কাঁটার দিক আর ঘড়ি কাঁটার বিপরীত দিক হিসেবে আমরা কিন্তু চতুর্থ আর প্রথম তৃতীয় দ্বিতীয় এইসব কোঅর্ডিনেট হিসাব করে কিন্তু বলি আমাদের কথা হলো আমার অ্যাঙ্গেলটা যদি এই পাশ থেকে হয় তাহলে সে x অক্ষের ধনাত্মকের সাথে কিন্তু অ্যাঙ্গেলটা যদি এই পাশ থেকে হয় তাহলে সে x অক্ষের ঋণাত্মক দিকের সাথে তার মানে আমি এখন যে দুটো কোণ নিছি সেই দুটো কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে না তার মানে এই সরল রেখার এই কোণটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই সরল রেখার এই কোণটাও কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে এখন এই কোণ যদি তোমরা জানতে পারো তাহলে কি এই রেখার ঢাল বের করতে পারবা না হ্যাঁ স্যার অথবা এই রেখার ঢাল যদি জানতে পারো এই কোণ বের করতে পারবা না কারণ আমরা জানি যে ঢাল m কি tan tan থিটা তাহলে m জানলে আমি থিটা বের করতে পারবো আবার থিটা জানলে আমি m বের করতে পারবো জানি কি না জানি সেম ঘটনা কি এটার ক্ষেত্রেও না এখন আমাদের প্রশ্নে কিভাবে দিবে স্যার প্রশ্নে আমাদেরকে আসলে এরকম দুইটা সরল রেখা দেয়া থাকবে আবার সরাসরি অনেক সময় সরল রেখা দিয়ে দেয় না আরেক রেখা সমান্তরাল রেখা বইলা দেয় বা আরেক রেখার লম্ব রেখা বইলা দেয় মানে পেঁচানো কাকে বলে সেটা তো তোমরা বেসিক শিখার পরে যখন আমি পরীক্ষা নেওয়া শুরু করব বেসিক পরীক্ষার পরে এখনো তো তোমাদের যে এক্সাম গুলো নেই সেগুলো হচ্ছে বেসিক এক্সাম মানে বই ঠিকমতো প্র্যাকটিস করতেছো কিনা আমাকে অনেকে বলে স্যার হুবহু বই দিচ্ছে বাকি আমি চাচ্ছি যে বইটা করা হয়েছে কিনা ঠিকমতো আগে সেটা কারণ একটা স্টুডেন্টের বই করার পরে না আমি তাকে অ্যাডভান্স দিব ঠিক আছে আমার রিয়েল কোশ্চেন বা রিয়েল এক্সাম এখন আপনারা দেননি সত্যিকার অর্থে ঠিক আছে তো এই যে সরল রেখা দুইটা আপনাদেরকে দিয়ে দিবে প্রশ্নে বা এদের ভায়া কোনো কিছু একটা দিয়ে দিবে যেটাই হোক আপনাদেরকে এরকম দুটো হিন্টস দিবে তো বলবে এই রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ কত এখন স্যার অন্তর্ভুক্ত কোণ কোনটা এটা না হ্যাঁ স্যার। এটাকে আমি নাম দিলাম কি থিটা এখন এটা নির্ণয় করার জন্য দিছে রেখা আমি কেমনে কি করব রেখা দিলে আমার কি জানি আমরা বলেন তো আপনাদেরকে যদি একটু বলি একটা রেখা যদি ax by c 0 হয় আমি আপনাদেরকে ঢাল নির্ণয় করার অলরেডি তিনটা প্রসেস শিখাইছি নাম্বার 1 থিটা দেয়া থাকলে ঢাল নাম্বার 2 বিন্দু দুইটা বিন্দু দেয়া থাকলে y1 y2 ডিভাইড বাই x1 x2 মনে পড়ে নাম্বার 3 আপনাদেরকে ঢাল শিখেছি রেখা দেয়া থাকলে x এর সহগ ডিভাইড বাই y এর সহগ তাহলে তোমাদেরকে যদি রেখাই দিয়ে দেয় তার মানে কি দিয়ে দিল ঢাল দিয়ে দিচ্ছে আর ঢাল দিয়ে দিচ্ছে মানে কি দিয়ে দিচ্ছে থিটা দিয়ে দিচ্ছে তার মানে কিন্তু তোমরা দুইটা রেখা পাইছো মানে কিন্তু দুইটা কোণ পেয়ে গেছো রাইট কি না দুইটা রেখা পাচ্ছো এই বেসিক ক্লিয়ার হও তাহলে কিন্তু অঙ্ক ইজি লাগবে দুইটা রেখা পাচ্ছো মানে দুইটা কোণ পেয়ে যাচ্ছো এই কোণ দুইটার হেল্প নিয়ে এই কোণটা বের করতে হবে কি সম্পর্ক আছে এদের মধ্যে এটা নিয়ে আমরা যদি একটু কথা বলি একটু ভালো করে যদি দেখো আমি যদি আলাদা করে এটা চিত্রটাকে আঁকি তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম এ একটা বিন্দু কি নাম দিলাম সি এ একটা বিন্দু কি নাম দিলাম বি আর এ একটা বিন্দু কি নাম দিলাম এ এইখানের কোণটা থিটা এইখানের কোণটা হচ্ছে থিটা 2 আর এই যে বাইরের কোণটা তার নাম হচ্ছে থিটা 1 আমরা জ্যামিতিতে একটা উপপাদ্য শিখছি আমার এখন নাম্বারটা খেয়াল নেই কত নাম্বার উপপাদ্য বাট উপপাদ্য খেয়াল আছে উপপাদ্যটা ছিল এরকম যে কোন একটা ত্রিভুজের কোন একটা বাহুর বহিস্থ কোণটা হবে ওই ত্রিভুজের ওই বাহুর বিপরীত যে কোণ দুইটা আছে সেই কোণ দ্বয়ের সমষ্টি সমান আপনারা কি উপপাদ্যটা করছেন না ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের কি হয় সমান সমষ্টির সমান পড়ছি না আমরা এটা তাহলে সেই ক্ষেত্রে আমরা কি নিশ্চয় বলতে পারি যে থিটা 1 থিটা প্লাস থিটা 2 জি স্যার আমাদের দরকার কি থিটা তাহলে থিটা কি হবে থিটা 1 মাইনাস থিটা 2 কনসেপ্ট কি বোঝা যাচ্ছে জি স্যার তাহলে এখন স্যার তাহলে এই কোণ দুইটা কোনো ভাবে বের করতে পারলেই আমরা এই কনসেপ্টে যেতে পারবো ব্যাপারটা হচ্ছে এরকম তবে আমরা আরো সহজে করে ফেলতে পারবো আমরা এখন একটা সূত্র ডেভেলপ করব এটা বের করার জন্য তো স্যার আপনারা এবার চিত্রটা আঁকেন আমি সাজায়া দিচ্ছি কথাটা সবাই চিত্রটা আঁকেন চিত্র আঁকেন চিত্র আঁকা শেষ করেন তারপর আমি কথাগুলো সাজায়া দিচ্ছি তো যেটা বলতেছিলাম আমরা যে আমাদের এখানে তো লেখাটা এভাবে লেখো যে মনে করি দুটি সরল রেখা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে মনে করি দুটি সরল রেখা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে
এ বিন্দুতে ছেদ করে। মনে করি দুটি সরল রেখা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। লিখছো? ওকে, ধরি এদের অন্তর্ভুক্ত কোণ BAC, কোণ BAC is equal to কোণ EAD, কারণ এরা বিপরীত কোণ পরস্পরের, is equal to আমি আপাতত এখানে থিটা নিয়ে নিলাম। ওকে স্যার। আর এটা কি is equal to সূক্ষ্ম কোণ, রাইট? Yes, sir. কারণ এটা 90 অপেক্ষা ছোট, এটা সূক্ষ্ম কোণ। আচ্ছা, এদের অন্তর্ভুক্ত কোণ কিন্তু আরো একটা আছে, এই যে এটা স্থূল কোণ। ওকে, এটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব, বাট আপাতত তোমরা পরিচিতি মাথায় রাখো যে এই যে CAD আর EAD এরা কি স্থূল কোণ এবং পরস্পর সমান। স্যার সূক্ষ্ম স্যার এটা যে সূক্ষ্মকোণ এটা নির্ণয় স্থূল করার কোণ। আগে বুঝলাম EAD কিভাবে? বলেন? না, CAD ওটা তো লিখেই দিছি। স্যার এটা সূক্ষ্মকোণ বুঝলাম কিভাবে নির্ণয় করার আগে? আচ্ছা, এটা খুব ভালো কোশ্চেন বলছে যে স্যার এটা সূক্ষ্ম কোণ আমরা বুঝলাম কিভাবে নির্ণয় করা লাগে। এটা কিন্তু সুন্দর কোশ্চেন। আমাদের যখন আমি দুইটাকে প্রমাণ দেখাবো তখন আমরা সেখানে বুঝতে পারবো। এটা ভালো কোশ্চেন করছে যে স্যার আমরা তো নির্ণয় করি নাই, বুঝলাম কিভাবে। বাট আপাতত আমি এই চিত্র থেকে কিন্তু বুঝতে পারি যে এখানে আমার একটা ছোট হইছে, একটা কি হবে, বড় হবে। আমি এখানে এটাকে সূক্ষ্ম কোণ বলে দিছি। সবাই একটু শুনো, এখানে এটাকে সূক্ষ্ম কোণ আমি অলরেডি মেনশন করে দিচ্ছি, কারণ আমার এখানে জ্যামিতিক ভাবে আমি দেখতে পাচ্ছি সে ছোট। ওকে, তারপরে ওর কোশ্চেনটা খুব সুন্দর যে স্যার আমরা বুঝলাম কিভাবে। এটা আসলে বুঝার কিছু বিষয় তো অবশ্যই আছে। আচ্ছা, সেই বিষয় নিয়েও আমাদের ডিটেইলস আলোচনা হবে। এট ফার্স্ট আমরা আগে কোণটাকে নির্ণয় করি, কোণটাকে নিয়ে কাজ করি। তো এখন লেখা হইছে? এটা লিখছো? আচ্ছা, এবার লেখো যে 1 নং রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে ও আচ্ছা। 1 নং রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 1 এবং 2 নং রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। থিটা 1 এবং থিটা 2 2 নং রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 2 কোণ উৎপন্ন করে। লিখছো? তাহলে নিচে লাইনে এসে তাহলে m1 is equal to আমরা বলতে পারি tan থিটা 1, m1 মানে 1 নং রেখার ঢাল, এবং m2 কি বলতে পারি, tan থিটা 2। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার লেখো ত্রিভুজ ABC এর AC বাহুর বহিস্থ কোণ AC বাহুর বহিস্থ কোণ থিটা 1 হলে AC বাহুর বহিস্থ কোণ থিটা 1 হলে এরপরে নিচে এসে এটা লেখা শুরু করো। থিটা 1 is equal to থিটা প্লাস থিটা 2। এটা হচ্ছে উপপাদ্যের নাম্বারটা তো আমার মনে নাই, উপপাদ্যটা তো তোমাদের মুখে বলেই দিয়েছি, হ্যাঁ? এটা মানে কি থিটা প্লাস যে আচ্ছা, বা থিটা is equal to থিটা 1 মাইনাস থিটা 2। এখন আমাদের এই জিনিসটাকে যদি আমি এখানে আনতে চাই তাহলে কি উভয় পক্ষে tan লাগবে না? ইয়েস। তাহলে আমি উভয় পক্ষে tan মাল্টিপ্লাই করি, তাহলে এখানে tan থিটা 1 মাইনাস থিটা 2। তোমরা সবাই জানো tan থিটার সূত্র কি, a মাইনাস b এর স্যার ইয়া tan a মাইনাস সরি মাইনাস tan b বাই 1 ডিভাইড বাই 1 প্লাস tan tan a ইনটু tan b। তো স্যার tan থিটা 1 মানে কি, স্যার m1 m1 মাইনাস tan থিটা 2 মানে কি, m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইনটু m2। তোমরা এই লাইনটাকে সূত্র হিসেবে মাথায় রাখতে পারো, বাট এটা তো আর অন্তর্গত কোণ না। tan থিটা তো একটা ঢাল, কিন্তু আমাদের দরকার কোণ, তাহলে শুধু থিটা রাখতে হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। কনসেপ্ট কি বুঝা গেছে? তাহলে স্যার এটাই হচ্ছে আমাদের মানটা। তো স্বাভাবিক এইখানে যদি ঢালের মানটা নেগেটিভ আসতো,
ঢালের মান কি আসতো নেগেটিভ। সেই ক্ষেত্রে ব্যাপারটা চলে যেত স্থূলকোণের কনসেপ্টের দিকে। আমাদের যখন স্থূলকোণ বের করব তখন এই জায়গায় এক্সট্রা একটা কি আসবে মাইনাস আসবে। সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব, কারণ এই লেকচার শেষ হয়নি এখনো। কিন্তু আজকে আমরা এইটুকু শিখে ফেলছি, এইটুকু থেকেই আমাদের আসলে সবকিছু আসবে। স্থূলকোণটাও আমরা এখান থেকেই আনবো। তো সবাই কি আজকের পর থেকে দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণের এই ব্যাপারটা আমি দেখালাম, এটা কি ক্লিয়ার হয়েছে? দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণের কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখেন আপনারা 9 10 এ যে পড়ছেন দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত m1 m2, দুইটা সরল রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত m1 m2 -1। এই কনসেপ্টটা আমি এখন পুরোপুরি দেখাবো না, হালকা করে আপনাদেরকে দেখাচ্ছি যে সবকিছু এখান থেকে আসবে। আচ্ছা, দুইটা সরল রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, আমি যদি চিত্রটা এই পাশে দেখাই যে এ একটা রেখা হয়ে গেল, এ একটা রেখা হয়ে গেল, এদের মাঝে কোনো অ্যাঙ্গেল আছে? না। যদি এদের মাঝে কোনো অ্যাঙ্গেল না থাকে এই লেকচার কিন্তু শেষ। হ্যাঁ, এখন আর যা দেখাবে এগুলো তুলবা না, এটা আমরা আগামীতে শিখবো। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি একটু আনন্দ দেওয়ার জন্য যে কি জিনিসটা শিখলাম। তো আমাদের, হ্যাঁ এটা অফ করতে পারো। হ্যাঁ, অফ করে